ব্রেক আবার আগের মতো চুল পরিমাণও দেখছেন, চুল পরিমাণও ধরতেছে না। মানে কি বলবো, ব্রেক চুল পরিমাণও ধরতেছে না, আবার আগের মতো হয়ে গেছে। তো এটা আপনার এইখানে বকেট আছে, ব্রেক লিভারের এই যে বকেটটা, মেবি বকেটটা চলে গেছে। বকেটটা চেঞ্জ করতে গেলে 250 টাকা 300 টাকা এরকম নেয়, বা আর একটু বেশিও নিয়ে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে বকেটটা চেঞ্জ করে কোনো লাভ হয় না। আর এমনিতেই এগুলি বকেট বেশি দিন টেকে না। আর যেহেতু বকেট টেকে না, তাহলে আপনার 300-400 টাকা দিয়ে বকেট না কিনে আপনি 500-600 টাকা দিয়ে আপনি যদি পুরো ব্রেক লিভারটাই চেঞ্জ করেন, তাহলে কিন্তু খুব ভালো একটা দিক আপনারা ফ্যাসিলিটি পেতে পারেন। ঠিক আছে, এটা আমার থেকে মনে হয় ভালো। দেখেন আপনারা একটুও ব্রেক ধরতেছে না। So hey guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Radars blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আপনারা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছেন মেবি, যে আমি ব্রেক ধরে না কী কারণে, বা কীভাবে কী কাজ করলে ব্রেক ধরবে, কিন্তু আমি কাজটা করেছিলাম। আর আন্তরিকভাবে দুঃখিত, কারণ তখন আসলে স্মরণে আসলে ছিল, বাট ব্যস্ততার কারণে আসলে বলতে পারেন যে ভাইয়া কিসের এত ব্যস্ততা। আসলে ইজি মানুষ বিজি থাকে বেশি। আমি আসলে বাইক নিয়ে বের তেমন হওয়ার সময় না, যখনই বের হয়েছি দেখা গেছে একটু মানে ফুটেজ নেওয়ার কোনো শখ ইচ্ছে কিছু ছিল না, জাস্ট কোনো কাজের কারণে হয়তো বা বের হতে হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে মানে দেখা গেছে অনেক সময় অনেক কাজ থাকে, বা অনেক কিছুতে মানে যে কোনো একটা দরকারি কাজে, বা দেখা গেছে সময়ের কারণে যে কোনো একটা সময় দিচ্ছি, অন্য কাজে সময় দিচ্ছি। সব তো গাইস এই কাজে আসলে মূলত আপনাদের জন্য মানে দেখলাম তো যে যতই ভিডিও বানায় যতই সময় দিই না কেন কোনো লাভ নেই। তো ভাবলাম যে তাহলে আমার ওটাই করি। তো এই ক্ষেত্রে আসলে একটু দেরি করেই আসা। তো তারপরে সরি বলে নিচ্ছি যদিও আপনাকে ওটা দেখাতে পারিনি। আমি কিছুদিন আগে দেখেছিলাম যে কিভাবে ব্রেক অয়েল চেঞ্জ করবেন, বা কিভাবে ব্রেক ক্যালিপার এই বক্সটাকে আপনি ওয়াশ করবেন। এই জিনিসটা ওয়াশ করলে কিন্তু আপনার সুন্দর করে ব্রেক প্রেস করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে এক্সট্রা আরও কিছু। তো আজকে আমি যাচ্ছি বংশাল, ওই যে আমার ভাই ব্রাদার মিরাজের কাছে। তো ওইখানে যাবার পরে দেখি আসলে কোনটা লাগানো যায়। হ্যাঁ, নর্মালটাই লাগাবো, অরিজিনালটা লাগাবো না। অরিজিনালটা আসলে দেখা গেছে ধরুন 1 বছর যায়, ঠিক আছে, 7 মাস যায়, 8 মাস যায়, বা একটু বেশিও যেতে পারে। কিন্তু নর্মালটা তো দেখা গেছে 4 মাস 5 মাস 6 মাস যায়। কিন্তু আমি আসলে রাইড কম করি, আর আমার ব্রেক ধরার সিস্টেমটাই আসলে অন্যরকম। এই ক্ষেত্রে আমারটা একটু বেশিই যায়। আর আমি সব জিনিসই আল্লাহর রহমতে ইউজ করলে টিকানোর একটু বেশি চেষ্টা করি, যে এটা একটু ভালো লং টিকুক। ঠিক আছে, তো আপনারা আগের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, যে কিভাবে আপনারা বাইকের ব্রেক অয়েল চেঞ্জ করতে পারবেন, কিভাবে আপনার ব্রেক এই লিভারটা, বা এটাকে কি ক্যালিপার বলুক, যা গিয়ার বক্স বলুক, ঠিক আছে, ব্রেক অয়েল বক্স বলুক, যেটাই বলুক না কেন, এটা আপনারা কিভাবে ওয়াশ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটাও এই ভিডিওতে দেখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে, কারণ ওয়াশ করতে গেলে দেখা গেছে একটা সার্ভিস সেন্টার বা সার্ভিস দোকানে গেলে কিন্তু আপনাদের যে কোনো একটা শপে যাবেন, আপনি দেখবেন আপনার থেকে অনায়াসে 250-300 টাকা রেখে দিয়েছে। তারপরে আবার বলবে যে ভাই কি বলে যে ব্রেক অয়েল কিনতে হবে, ব্রেক অয়েল কিনে দিনে দেখবেন আপনার আরও কিছু টাকা লস করে ফেলবে। ঠিক আছে, তো ব্রেক অয়েলও তেমনটা দাম না। ব্রেক অয়েল যদি এলাকা থেকে বা এলাকার পার্সে গেল, তাহলে দেখা গেছে আপনার 60 থেকে 80 টাকা এরকম পেয়ে যাবেন, বা 100 টাকা 120 টাকা এর ভিতরেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা কোয়ালিটির উপরে নির্ভর করে। 60 টাকা থেকে একবার 120 টাকা পর্যন্ত আপনার কোয়ালিটির উপরে নির্ভর করবে। এটা আসলে সব নয়, কোয়ালিটির উপরে নির্ভর করে। আবার অনেক সময় স্থান সব এগুলিও দেখতে হয়। ঠিক আছে, যে লোকেশনটা কোথায়, এটা আসলে কি মানে এই রেট প্রযোজ্য কিনা। দেখা গেছে অনেক
গুলশান বনানী যদি আপনি যদি এগুলি এই রেটে খুঁজেন তাহলে তো হবে না, তাদের কাছে আরও দামি আছে। এগুলো যে দামি মানে কম দামি তাও না, আরও দামি দামি আছে, ঠিক আছে। তবে অত দামি করে তো কোনো লাভ নেই। ওই রকম না যে ওই দামি কিনছেন আপনার ব্রেক ভালোভাবে কাজ করবে বা ব্রেকটা ভালোভাবে টিকসই হবে বা ব্রেক অয়েলটা ভালো মতো কাজ করবে, টাচ করার সাথে সাথে কাজ করবে এমনটা না, ঠিক আছে। ব্রেকটা জাস্ট এটা হচ্ছে পাম্পের মেশিন। ব্রেকটা মানে এটা আমরা যখন ক্লাস ব্রেকটা প্রেস করি তখন এটাকে এই মানে এই মেশিনের মাধ্যমে একটা হাওয়া উৎপাদন হয়। হাওয়াটা এটা তেলের মাধ্যমে প্রেশার দেওয়া হয়, এই আর কি। এটা একটা সিস্টেম, যেটা যখন আমরা প্রেস করি তখন কিন্তু এটা তেলের মাধ্যমে একটা প্রেশার হয়, প্রেশার থেকে কিন্তু হাওয়াটা তৈরি হয়ে কিন্তু ওইটা ওই মানে ডিস্কে যে কিন্তু জিনিসটা আটকায়, আস্তে আস্তে আটকানোর পরে কিন্তু আমরা ব্রেক ধরতে পারি, ব্রেক ধরতে সক্ষম হই। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন আমার বাইকের ব্রেক একেবারেই নাই। আমি যদি আবার দেখাচ্ছি, দেখেন একেবারে এক ফোঁটাও ব্রেক ধরছে না। এর আগেও কিন্তু তেমনটাই ছিল, তারপরে আমি যদিও ফলাফলটা দেখাতে পারিনি। তারপরে আবার এইখানে কিন্তু ব্রেক অয়েল বক্সে কিন্তু পুরোটাই ভরা ছিল অয়েল। ও শিট, আসলে আমি বাড়ি থেকে অয়েল নেওয়ার চিন্তা করেছিলাম, বাট আচ্ছা যাক, সমস্যা নেই। দেখুন আপনাদের জন্য মানে কি বলবো, দ্রুত করার জন্য আমার কাছে ব্রেক অয়েল ছিল বাড়িতে। তো ভাবতেছি একটা ভিডিও বানাবো এই ক্ষেত্রে বানাবো ভাবতে গেছে আমি একবারে মানে এমন ভাবছি এখন আমি ব্রেক অয়েলটা বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তো এই হচ্ছে আর কি অবস্থা, কি বলবো, নাই কোনো ব্যবস্থা। এখন আবার ব্রেক অয়েলের জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে বা এক্সট্রা টাকা দিতে হবে বা এক্সট্রাভাবে কিনতে হবে। তো আপনারা দেখছিলেন যখন আমি ব্রেক অয়েল এটা বক্সটা ওয়াশ করি তখন কিন্তু আমি ব্রেক অয়েল কিনি। তো আমার কাছে এখনও হিউজ পরিমাণ ব্রেক অয়েল আছে, আর একটা বড় মানের একটাতে কিনলে দেখা গেছে আপনি 2-3 বার করে ব্যবহার করতে পারেন। 2-3 বার করে বলতে দেখা গেছে ভরে যাবে আপনার এই বক্সটা, ব্রেক অয়েলের বক্সটা কিন্তু ভরে যাবে। আমি কিন্তু একবার ভরার পরে মানে আমি হিসাবে 1.5 বার ব্যবহার করা হয়ে গেছে, আর যেটা ছিল ওটা দিয়ে আর একটা বার ব্যবহার করা যেত, ঠিক আছে। পরবর্তী দেখা গেছে আবার কিনতেও পারতাম। তো দেখ সমস্যা নেই, যেহেতু মনের ভুলেই চলে এসেছি, কি আর বলবো। তবে মানে উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা ভিডিও করতে যাব বা একটা নিউজ দেব যে আসলে আমি ওয়াশ করেছিলাম, ওয়াশে কিন্তু টিকতো, তবে বকেটটা যদি খারাপ না থাকতো। দেখেন আপনারা যে এই পাশে যদি তাকান তাহলে দেখবেন যে একটা ফোঁটা ফুয়েল বলেন, তেল বলেন, ব্রেক অয়েল বলেন নেই। এই পাশটার ভিতরে একটা ফোঁটা ব্রেক অয়েল নেই, বুঝতে পারতেছেন, একটা ফোঁটা ব্রেক অয়েল নেই। তো ব্রেক অয়েলটা নেই কী কারণে, ওই যে আমার কি বলে বকেটটা একটু আগে লিক বা কিছু একটা হয়েছিল, ফেটে গেছে অলরেডি। আর এটা তো একটা আসলে রাবার কোয়ালিটির, তো তখন আসলে যতটুকু ছিল মানে বের হয়ে গেছে। তো আমি আবার কি করলাম, এটাকে সুন্দর করে নিজের মতো করে ওয়াশ করলাম। ওয়াশ করার পরে 1-2 দিন চালানো গেছে, কিন্তু তারপরে আবার দেখলাম যে এই রোগটা ধরা পড়ছে, যে মানে যে রাবারের যেই ব্রেক অয়েলের যে রাবারটা, সেই রাবারটা আসলে পরবর্তীতে মানে আমি আরও 2 দিন ইউজ করার পরেই আরও বেশি ফেটে যায়। তখন ফাটা ছিল, বাট এখন আরও বেশি ফেটে যায়। তো বেশি ফেটে যাওয়ার কারণে ব্রেক অয়েলগুলি সব পড়ে যায়। আরেকটা জিনিস গাইস, আপনারা হয়তো বা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, না দেখলে আমি উপরে আই বাটনে দেওয়ার চেষ্টা করব যে ব্রেক অয়েল কিন্তু আসলে মারাত্মক ক্ষতিকর জিনিস। এই যে আপনার এটা যখন বকেট ফেটে যখন ব্রেক অয়েল বের হবে তখন কিন্তু দেখা গেছে আপনার বাইকের বডিতে বা ট্যাঙ্কি বা আরও ইতে পড়লে কিন্তু গাইস এটা কিন্তু আসলে মারাত্মক ক্ষতিকর। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনার উপরে যে আমার ভিডিওটা দেখেন, আই বাটনে আমি দিয়ে দিব।
তো দেখা গেছে এই ভিডিও যদি দেখেন আপনারা, আসলে আপনাদের অনেক 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 কাজে আসবে। তারপরে কি করেছি আমি, আবার একটু স্যালেঞ্জারের পাইপটা মানে স্যালেঞ্জারের পাইপের যেই কাজ, দেখা গেছে ব্যাড নয়েজ। তো আমি প্রথম বুঝতে পারিনি, আমি মামা ট্যুর দিয়ে আসি, একদিন ট্যুর দিয়ে এসে দেখি যে ব্যাড নয়েজ হচ্ছে। তো আমার থেকে খুবই বিরক্তিকর লাগতেছিল শব্দটা আসলে, মানে মামা গেছি ঠিক আছে, যাবার টাইমে তো অতটা টের পাওয়া যায়নি। তো আসার টাইমে ভাবলাম যে হয়তো বা যাওয়ার টাইমে ইঞ্জিনও ঠান্ডা ছিল, সবই ভালো ছিল, আস্তে 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 গেছি। তো পরবর্তী আসার টাইমে ভাবলাম যে হয়তো বা এই পাশ দিয়ে ঢুকানো যাইতো, যাক এই সামনে দিয়ে ঢুকিয়ে দিই। ওখানে আবার সার্জেনও ছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো অতটা আর কি মানে টের পাইনি, বুঝতে পারিনি। তো সেই ক্ষেত্রে আসলে কিছু করার ছিল না। কিছু করার ছিল না, তো কি আর করব। তো পরবর্তী আমি এসে আবার বাইকটাকে রেখে দিই আমার বাড়িতে। তো রাখার পরে গাইস তার 2 থেকে 3 দিন পর আবার বাইক নিয়ে বের হয়ে দেখি গাইস সেম ব্যাড নয়েজ। তখন আমার মাথাটা গরম হয়ে গেল, কি রে আজকে তো ইঞ্জিন গরম না, সিলিন্ডারের পাইপ গরম না। তো আমি যখন মামাটাকে ট্যুর দিয়ে আসছিলাম তখন ভেবেছিলাম আসলে এটা হয়তো বা ইঞ্জিন গরম হয়ে গেছে, অনেক মামা অনেক মানে প্রেশার পড়েছে, মানে তখন সেদিনকালে আসলে একটু লং রেঞ্জ বা মানে শুধু মামা না, আরও অনেক অনেক জায়গায় গিয়েছিলাম, মোটামুটি একটা ভালো একটা ট্যুর হয়েছিল। তো সবসময় তো এরকম ট্যুর দিই, যদিও প্রবলেম ফেস করিনি, ভাবলাম হয়তো বা একটু পুরাতন হয়েছে, এই ক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হতেই পারে। এটা আসলে আমি অতটা আমলে বা গুরুত্ব নিইনি যে এটা আমার ইঞ্জিনের দোষ 100%, মানে সিলিন্ডারের পাইপের আদার্স অন্য কোনো দোষ হতে পারে, বা ভিতরে কোনো মানে থাকে না, এক্সট্রাক্টর প্রবলেম থাকে না, দেখা দেয় না। তো এটা ভেবেছিলাম আমি। তো আসলে পরবর্তী আমার ভাবাটা আসলে একেবারে সম্পূর্ণ ভুল ছিল কী কারণে। তো আমি স্টার্ট করে মানে যখনই চালাই এরকম শব্দ হতো, আমি বুঝতে পারি না, ভাবলাম কি মোবিল কি চেঞ্জ করতে হবে না, আবার ভাবলাম না মোবিলের ক্ষেত্রে তো এটা হবে না। হ্যাঁ, মোবিলের ক্ষেত্রে একটু ব্যাড নয়েজ আসবে, অন্যরকম আসবে, কিন্তু এটা তো একেবারে কটকট, মানে কি বলবো, আমার মিষ্টি সাউন্ডটাকে একবারে পুরা অন্যরকম সাউন্ড করে ফেলাইছে। তো যদিও এখন আবার আমার থেকে মনে হচ্ছে এখন ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। তো পরবর্তীতে মানে আমি খুব কষ্টে আছি। তো একদিন আমি বাইক ওয়াশ করতেছি বাড়িতে বসে আস্তে আস্তে ওয়াশ করতেছি, মানে গোসল করাচ্ছি বাইকটাকে। তো হঠাৎ করে মানে সিলিন্ডারের পাইপে দেখলাম যে জং ধরা। তো আমি ইটের টুকরো দিয়ে ঘষতেছিলাম কিছু জায়গা, ঠিক আছে। তো হঠাৎ করে জং ধরা দেখে মানে ওখানে হাত ঢোকাতে পারতেছি না, পাও ঢোকাতে পারছি না, মাথাটা হয়ে গেছে গরম। ইটের টুকরাটা কী করলাম, ওই মানে সিলিন্ডারের পাইপের উপরে একটা জোরে ঢিল ছুঁড়ে মারলাম, বা জোর করে একটু মানে সিলিন্ডারের পাইপের ভিতরে মারার পরে দেখি যে মানে সিলিন্ডারের পাইপের নিচের সাইডটা থেকে একটু ঝং পড়া লম্বা কোয়ালিটির কিছু জন পড়ছে। তো মানে ফাটা ঝং, একটা লোহার টুকরা ছোট এরকম, মানে কি বলে ওরকম একটা এক্সট্রা জিনিস পড়ছে। তো আসলে মানে এই জিনিসটা দেখে মানে অন্যরকম ভাবলাম যে আসলে এটা কি, মানে এটা কোথা থেকে আসলো। এই ভাবতে নিচে গাইস তাকালাম, তাকিয়ে দেখি যে হ্যাঁ সেন্সারের পাইপ লম্বা করে ফুটা। এটাও যদি দেখতে চান আমার আগের একটা ভিডিও আছে, বা উপরে আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখে নেবেন। তো পরবর্তীতে দেখলাম যে মানে পাইপটা ফাটা। তো এখন তো মাথা নষ্ট, তো ভাবছি যে আমি কাজ করলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে ব্যাড নয়েজটা আসলে কী কারণে, কোনখান থেকে আসে। আরও অনেক ধাপ, অনেক কারণ আছে, এগুলি হয়তো আবার পরে আরেক ভিডিওতে বিস্তারিত বলবো, ঠিক আছে। অলরেডি আমি কিন্তু এসে পড়েছি, আপনারা দেখতে পারতেছেন বংশাল। তো পরে আর কি দেখলাম যে না, শব্দটা এখান থেকে আসতেছে। তারপরে আস্তে আস্তে মানে সার্ভিস করব জ্বালাই দিতে গাইছে আমার মানে আর বের হচ্ছিল না। পরে এক সময় ভাবলাম যে না,
যেতেই হবে। পড়ালা এই যে রিসেন্টলি আর কি কাজটা করি, সিলিন্ডারের পাইপটা খুলে আমি চাচ্ছিলাম আসলে বাইক সহকারে আর কি জ্বালাই দিতে। তখন ভাবলাম যে না, বাইক সহকারে যদি আমি নিয়ে যাই তারপরে তখন যদি জ্বালাই করে তখন কিন্তু ভালো একটা জ্বালাই হবে না বা ভালো একটা সার্ভিস পাবো না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম গাইস, সেই ক্ষেত্রে আমি মানে আমার বাইকটাকে বাড়িতে রেখে সুন্দর করে যন্ত্রপাতি দিয়ে খুলতেছিলাম গাইস। এই যে অবশ্যই মিরাজ চলে আসছে, এই যে আমাদের মিরাজ। ওই একটু ব্রেকের একটু কাজ ছিল, আসো। তো পরবর্তী আর কি মিরাজের সাথে দেখা হয়ে গেল। তো ওই যে কি বলে, পরে আর কি আমি সিলিন্ডারের পাইপটা খোলানোর পরে মানে আস্তে আস্তে কান্দে করে নিয়ে যে জ্বালাই টালাই দিয়ে তারপরে ভাবলাম যে যেহেতু খুলে ফেলেছি তাহলে এটাকে একটু রং করে ফেলি। তখন আমি যেভাবে হোক সিলিন্ডারের পাইপটাকে একটু রং করার চেষ্টা করি বা রং করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অলরেডি চলে এসেছি মিরাজ বাইক সার্ভিসিং সেন্টারে। তো সকলে ভালো থাকবেন গাইস। এটা হচ্ছে চায়না চেম্বার, এটা নিলাম। আর ব্রেক অয়েল, এটা যদিও আমার কাছে ব্রেক অয়েল ছিল। তো চায়না চেম্বার এটা নিচ্ছে আপনার 550 টাকা। এইখান থেকে এসে আপনারা খুঁজে নেবেন। যদিও আমি চায়নাটা লাগাবো, অরিজিনালটা 2600 টাকা মেবি চাইছিল, 2600 টাকা চাইছে। তো অরিজিনালটা আমি চায়নাটাই লাগাবো। এত দাম দিয়ে আসলে মানে লাভ নেই আসলে, যতটুকু বুঝলাম। এই হচ্ছে চায়না চেম্বার। এখন মিস্ত্রি বাবু আসলে, ছোটো ভাই আসলে ও আর কি লাগাবে, ওকে দিয়ে লাগাবো। ভাবলাম ফিনিশিংটা যদি না দেই তাহলে কি হবে, আর ওই কীভাবে চেম্বার মানে গিয়ার ব্রেক চেম্বার চেঞ্জ করে এটা তো আসলে আর দেখাতে হবে না, কারণ এটা তো আমরা সকলেই মোটামুটি দেখেছি বা জানি। আর চেম্বার তো এখন মেবি আপনারা হয়তো বা নিজে পাল্টাতে পারবেন না। আমি পারতাম, বাট আমার তো মেশিন নেই। মেশিন থাকলে, মেশিন বলতে দেখা গেছে 14 নাম্বার 12 নাম্বার ডালিগুলি নেই, ঠিক আছে। অবশ্যই ডালি কিনে রাখা ভালো, কিনে রাখলে আমার দেখা গেছে মিরাজের কাজটা করছে মিরাজের ছোটো ভাই, ওকে 100 টাকা দিয়েছি। তো আজকে আমার ঢালি থাকলে হয়তো বা মানে আমি এটা রাখতে পারতাম, এই আর কি বিষয়। ওই 100 টাকা আমার লাভ হতো বা খরচ হতো না। দেখ, ওটা খরচ হয়েছে, ওটা ফ্যাক্টর না, কিন্তু আপনাদেরকে যে আমি জিনিসটা বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি এটাই আসলে খুব বড় বিষয়। কিছু কিছু সময় টাকা খরচ করেও কিন্তু আপনাদের জন্য কাজ করে থাকি, আপনারা জানেন, দেখেন। তো এখন মোটামুটি ব্রেক যদি দেখাইতে যাই, এখন কিন্তু এই যে দেখছেন, এখন মানে ব্রেক না, এখন আগুন, বুঝতে পারছেন গাইস? এখন পুরো আগুন হয়ে গেছে গা। এখন আর ব্রেক দেখা লাভ নাই আপনার, মানে এটা চায়না চেম্বার হলে কি বো, কিন্তু মানে এটা এইভাবে মোটামুটি বেশ কিছুদিন যাবে। এই হচ্ছে আর কি কথা, বেশ কিছুদিন, 2, 4, 6 মাস বা 3 মাস 4 মাস যাই হোক যাবে। আর নতুন মানে কি বলে, নতুন না, অরিজিনাল যেটা বলে ওরা আর কি, অরিজিনালটার কথা বললাম। অরিজিনালটার দাম তারা আমার থেকে 2600 টাকা চাইলো গাইস। আমি 1600 টাকা দিয়ে কিনেছি, সিরিয়াসলি গাইস, 1600 টাকা দিয়ে। ওই যে মানে হ্যাঁ, রাসেলের বাইকের জন্য কিনা হয়েছিল 1600 টাকা, এখন শুনতেছি 2600 টাকা, তার মানে 1000 টাকা গাইস ডিফারেন্স। মানে দেশে বাইকের মালামালের দাম যে হারে বাড়তেছে গাইস, মানে বাইক আসলে ছেড়ে দেওয়াটাই মনে হয় ভালো। দেখি আপনাদেরকে যদি সারা শব্দ না পাই তাহলে আমি ছেড়ে দিব, কি করব, আপনাদের নিয়ে তো আর বসে থেকে লাভ নেই, কারণ আপনারা একটা ভিডিও ভালো করে দেখেন না, এই আর কি। তো দেখ, আশা করি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। দেখছেন ব্রেক পুরা আল্লাহর রহমতে 100। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে যত সব কষ্ট চিন্তা ভাবনা সব আমার থাকি, তো বোঝাতে যেতে পেরেছি, এটাই নিজেকে ভাগ্যবান মনে করি। তো আজকে আমি বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের খেয়াল রাখবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।